শুভেন্দু অধিকারী যদি সারদায় নারদায় যুক্ত থাকে তাহলে মাননীয় ববিদা তিনিও তাহলে নারদায় যুক্ত, তাহলে গেঞ্জির ভেতরে টাকা ঢোকানোয় যুক্ত। সুভাষচন্দ্র বসুর সাথে ঠিক যায় কি এইটা বুঝুন। সুভাষচন্দ্র বসু চেয়ারে বসেছেন বলেছেন না, তাহলে যায় কি? আর চোরের মায়ের বড় গলা, ইডি সিবিআই খেলাধুলা করছে, সোজা কথা বেড়াতে এসছে, এবং তাতে মানুষের জনগণের আস্থা নষ্ট হচ্ছে। তোমরা মজা করার জন্য ভারতবর্ষের মানুষের শেষ অবলম্বন যেটা ইডি এবং সিবিআই, আপনারা মজা ঠাট্টা করছেন বসে বসে। আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছে তো বাঘের বাচ্চার মতো, কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাচ করে দেখা, কিচ্ছু করতে পারবে না, ছুঁতে পারবে না। একটি কথা বলেছেন, নো ওয়ান ক্যান স্টপ আস। তাহলে নেই তো। রাজ্যপাল মহোদয় কি বাজে দেখতে, বাবারি রাজ্যপাল। আগে ছিল পদ্মপাল, পঙ্গপাল, গরুর পাল, ভেড়ার পাল, পরে তিনি কি সুন্দর হয়ে গেলেন যখন তিনি উপরাষ্ট্রপতি হলেন। কি মধুর দেখতে, কি হ্যান্ডসাম বাবারে। তারপরে রাজ্যপাল আমাদের কি খারাপ ছিলেন, প্রথমে খুব ভালো ছিলেন, আলিকো একদম বর্ণপরিচয় হলো, কত সুন্দর খাওয়া দাওয়া অনুষ্ঠান, কত বিশিষ্ট লোককে ইনভাইট, আমায় করেনি, আমি তো চলো ইনভাইট করলো, কত কি হলো। তারপরে রাজ্যপালকে আর ভালো লাগছে না, কত খারাপ রাজ্যপাল, পৃথিবীতে এত খারাপ মানুষ জন্মায়নি। তাই তিনি হয়ে গেলেন স্বৈরাচারী জেমস বন্ড, তারপর হয়ে গেলেন মোহাম্মদ বিন তুগলক, তারপর হয়ে গেলেন রক্তচোষা পিশাচ, তারপরে চলে গেলেন অন্য সেই কোথায় দার্জিলিং না কোথায় গিয়েছিলেন। রাজ্যপালের অফিসের সামনে গোল করে ঘেরাও, ওখানে 144 আছে, ধারা আছে, সব জানি। ধারা আবার কি? আমাদের কাছে কোনো ধারা, বাংলা জনাদেশ পেয়েছে, ধারা কিসের রে? ধারা কি? অভিষেকবাবু কত সুন্দর গাড়ি নিয়ে গেলেন, বিপ্লবী, আমি বিপ্লবীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। 100 দিনের কাজের টাকায় 21 লক্ষ লোকের বুকের ভ্রাত গ্রাস যারা কেড়ে নেয়, আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। বিপ্লবী ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। তিনি বললেন, যদি 1 টাকা চুরি করে থাকি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। আর ববিদা কি বললেন? সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসি আমি। ওই নারদার গেঞ্জির ভিতরটা মিথ্যে। তাহলে শুভেন্দুবাবু কি করে সত্য হলো? তা শুভেন্দুবাবুকে গালাগাল দেওয়ার জন্য তাহলে কি কান্দর উঠবোস করবে না ক্ষমা চাইবে জাতির কাছে? আর যদি শুভেন্দু চোর সত্যি হয়ে থাকে, তাহলে ববিদা কি করে মহৎ সাধু হয়ে যায়? গেঞ্জির গল্পটাই শুধু থাক। তার এর আগে 11 সালে যখন তিনি নির্বাচন কমিশনের কাছে তার সম্পত্তি হিসাব দিয়েছিলেন, সেটা ছিল 3 কোটির মতো, পরে নাকি 9-10 কোটি হয়েছে পরের বারে। কী দ্রুত সেই বৃদ্ধি! আমরা সরকারি চাকরি করি, আমাদের বৃদ্ধি হয় না, আমরা গাডার হতে পারলাম না, বাড়ছেই না। দেখো আমি বাড়ছি, মাম্মি বাড়তে একদম মেঘেতে মাথা ঠেকে গেছে। কি দ্রুত বাড়া, কমপ্ল্যান খেয়েছে মনে হয় আর কি। এত দ্রুত বৃদ্ধি হয় কী করে দেখতে হবে। এবার আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি বিস্মিত হয়ে যাচ্ছি ভাই, অবাক হয়ে যাচ্ছি। ওখানে গেলেন, ট্রেন দেবে না, বাস একদল যাবে প্লেনে, উচ্চকোটির লোক, তারা পিরামিডের একটু উপরের দিকে থাকে। একদল যাবে, এরা প্লেনে যাবে, একদল যাবে ট্রেনে, তারা মধ্যকোটির লোক, এরা পিরামিডের মধ্যিখানে থাকে। আর একদল যাবে বাসে, তারা নিম্নকোটির লোক, ওরা পিরামিডের নিচের দিকে থাকে। ওই নিচের দিকে লোক কিছুকে ধরে আর মধ্যের দিকে কিছু লোককে ধরে ইডি ঢুকিয়ে দিয়েছে জেলে। কিন্তু উচ্চকোটির দিকে যাওয়া যাবে না, নিষিদ্ধ, ফল ভক্ষণ করা যাবে না। রাজ্যপালও কি ভালো হয়ে গেল। রাজ্যপাল বললেন 144 ধারাকে ব্রেক করেই চলে এলো। তারপরে চলে গেলেন যুবরাজ, তার কত কাজ। রাজ্যপাল কি খুশি হয়ে গেলেন, অসাধারণ দেখতে, কি সুন্দর বচন, তিনি মুগ্ধ। রাজ্যপালের হাতে তুলে দেওয়া হলো সেই দাবিপত্র, কি চাই। রাজ্যপাল বিলম্ব করেননি,
কি ভালো রাজ্যপাল, আর রক্তচোষা পিশাচ নেই রাজ্যপাল। দৌড়ে চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, গোপন ঘরে বৈঠক। বাংলার দাবি, অভিষেক বাবুর দাবি, 11 লক্ষ মানুষের কান্নার ফসল আপনি হাতে নিন। দিদি বলেছিলেন বয়ে গেছি, নাম বদলে দেবো কেন্দ্রীয় প্রজেক্টের, তাদের যদি টাকা না দেয় বয়ে গেছে। অভিষেক বাবু যখন দিল্লি যাচ্ছিলেন বিপুল খরচা করে, প্রচুর খরচা, টাকা পয়সা তো ওনার এমপি ফান্ডের টাকাটা মনে হচ্ছে দিয়েছে, কোথায় পেলেন টাকা, কয়েক কোটি টাকা তো খরচা হলো। আমি জানতাম খালি হাতেই ফিরে আসবে, কিন্তু খালি হাতে ফিরে এলো কি? রাজ্যের লোক কি গভীর এদের পলিটিক্যাল সেন্স, এদের যে কী হারে বোকা বানানো হচ্ছে, এরা যাকে বুঝবে না, বুঝবে না। আবার ওখানে ধরলো দিল্লি পুলিশ, আবার ছেড়ে দিল, ছেড়ে দিয়ে গাড়ির কাছে তুলে দিল, তুই ভালো করে ভাষণ দে। ধরলি বা কেন, আবার ছাড়লি বা কেন, আবার অত সুন্দর ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দিলি বা কেন? মাইলে দিচ্ছে অভিষেক বাবু, তুই পরবর্তীকালে বিজেপির সভাপতি হও পশ্চিমবঙ্গের, তোমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আমি কিছু বুঝতে পারছি না। গেলেন, দেখলেন, হই করলেন, জয় করলেন, বাড়ি চলে এলেন, টাকা এলো না। রাজ্যবাসী জানে কি টাকা আসবে, ওইগুলো টাকা আসে, আর ওই কৃষিমন্ত্রীকে নাকি গ্রেপ্তার করে দিতে হবে। কত আশা, কত ভাষা, কী দারুণ ভালোবাসা। ফিরে এলেন, ফিরে এসে যদি চুপচাপ বসে থাকে, আর 11 লক্ষ লোকের যদি 100 দিনের কাজের ব্যবস্থা না হয়, সুন্দর সুন্দর ছেলেদের ছবি দেখছিলাম, কেউ কেউ বাইক নিয়ে ঘুরছে, কেউ কেউ মার্সিডিজ নিয়ে ঘুরছে, তাদের নামে 100 দিনের কাজ দেখছিলাম সোশ্যাল মিডিয়া, সত্যি কিনা জানি না। তো আমি জানি 100 দিনের কাজ 2 বছরের বাচ্চারা খুব ভালো করতে পারে। 2 বছরের বাচ্চার জব কার্ড আছে, মন চাই কী সুন্দর কাজ করে। 2 বছর বাচ্চা খুঁটে খুঁটে করে যায়, গিয়ে পুকুর থেকে মাটি তোলে, আবার পুকুর থেকে তুলে নিয়ে আবার পুকুরেই ফেলে দেয়, নিজে দেখেছি। এবং এটাই অ্যাভারেজ, মানে পুকুর থেকে মাটি তুললো, একটু পরে আবার মাটিটা ফেলে দিল। 100 দিনের কাজ হচ্ছে। আচ্ছা 100 দিনের কাজ করার কি দরকার আছে তাহলে? রাস্তায় দেখেছি মোরাম করে রাস্তা, মোরাম ভেঙে দিল, আমার নিজের দেখা চোখের সামনে। আবার কিছুক্ষণ কদিন পরে সেরকম মোরাম সারাতে গেল। তো এটা না করে টাকাটা দিয়ে দিলি হয় ডাইরেক্ট। মানে 100 দিনের কাজের যে কোটি কোটি টাকা আসবে, কাজ করানো কি দরকার আছে? ঘরে ঘরে দিয়ে দিই, ভোট দাও, 100 দিনের কাজে টাকা নাও, হয়ে গেল। কেন এত রং ঢং করার আছে? একজন যাবে 20 জনের টিপ দিয়ে টাকা নিয়ে নেবে, মানে এই টিপটা দিয়ে যাবে, ঘরে ঘরে সব চলে গেলো, সব টিপ টিপ দিয়ে দিল, টাকাটা উঠে গেলো, অর্ধেক কোথায় চলে গেলো, 70% চলে গেলো, তুই 30% পেয়েছিস, তাই তোর ভাগ্য, তুই তো ঘরে বসে আছিস রাস্কেল, তুই কি টাকা পাবি? এটা হচ্ছে 100 দিনের কাজ।